আমরা ৫ই আগস্ট আমরা কী ছিল, আমরা ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়ে একটা গণতান্ত্রিক কাঠামো নির্মাণ করতে চাইছিলাম, যেখানে সব দল মুক্তভাবে স্বাধীনভাবে ভোট দেবে। ভোট নিয়েই তো সকল নাগরিকের স্বাধীনতা নিশ্চিত হবে, ভোটেরই তো আসলে অধিকার। এই অধিকারটা যদি আগে থাকতো তাহলে তো আওয়ামী লীগের তো আর এইভাবে পরিবর্তনটা হতো না, হয়তো ভোটের মাধ্যমে পরিবর্তনটা হতো না, জুলাই আসতো না। আজকে দেখেন এইটা আসলো, যে এটা একটা গণতন্ত্রের জন্য শুভ সূচনা। কিন্তু আমরা এখন কি দেখি বা কি দেখছি যে স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিদের উল্লম্ফন, তথাকথিত তৌহিদি জনতার নামে সারা দেশে যে ধরনের মব কালচার চালু করা হয়েছে এবং যেভাবে মুক্তিযোদ্ধাকে অপমান করা, এবং আপনি তো টকশোতে এখন তো আতঙ্ক রীতিমতো। টকশোতে এখন চিন্তা করতে হয় যে টকশোতে কে গেস্ট আছে, কারণ কিছু কিছু ভয়াল আমি দৃশ্য দেখলাম। এটা মানা যায় না যে মানে স্বাধীন বাংলাদেশের টেলিভিশনের চ্যানেলে টকশোতে এসে মুক্তিযুদ্ধ স্বাধীনতার বিরুদ্ধে কথা বলে এবং মানে দম্ভ ভরে কথা বলতেছে। বিভাজনটা কিন্তু এখান থেকেই শুরু হয়েছে। আপনি এইটার মধ্য দিয়ে আপনি গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন, নাকি শরিয়া আইন প্রতিষ্ঠা করবেন, নাকি আরেক দিকে টার্ন করবেন, ওই দিকে নিয়ে যাচ্ছে বাংলাদেশ একটা মধ্যপন্থা। আমরা দেখেন প্রতিবেশী ভারত একটা বড় দেশ, ভারতের ওদের যে সাম্প্রদায়িকতা নিয়ে আমরা অনেক সমালোচনা করি, কিন্তু আমরা চাই যে সেখানে একটা গণতন্ত্র প্রতিষ্ঠা হোক, আমাদের এখানে একটা গণতন্ত্র থাকুক এবং একটা ভারসাম্যমূলক আমাদের সম্মানজনক সম্পর্ক থাকুক। সেটা শেখ হাসিনার মতন না, সম্মানজনক। কিন্তু এক পক্ষ দেখছি যে উগ্রতা ছড়াচ্ছে, ভারত বিরোধী, ধর্মান্ধতা, উগ্রতা, এইগুলির মধ্য দিয়ে একটা এমন পরিস্থিতি, এখন বিএনপি কিন্তু বিপদটা টের পাচ্ছে। আমি মনে করি এটা শুধু বিএনপির জন্য না, যারা বাংলাদেশে গণতান্ত্রিক এবং প্রগতিশীল রাজনীতিতে বিশ্বাস করে, বিশেষ করে ৭১-এর মুক্তিযোদ্ধাকে যারা ধারণ করে, সবার জন্য এখন একটা বিপদ। সেই বিপদটা আজকে বুঝতে পেরে তারেক রহমানের আজকে বক্তব্য নিশ্চয়ই বুঝতে পারছেন যে কি বলতে চাচ্ছে। ৭১-এর কথা কিন্তু তিনি বলেননি, ৭১-এর গণহত্যার কথা বলেননি। আজকে কিন্তু জুলাইয়ের যে গণহত্যার সাথে ৭১-এর গণহত্যার আলোচনাটা চলে আসতেছে। তার মানে অলরেডি কিন্তু একটা অংশ যেটা বলতে চাচ্ছিলেন না আমার ধারণা যে তারেক রহমান, আজকে কিন্তু তিনি বলতে বাধ্য হচ্ছেন, কারণ পরিস্থিতি ওইদিকে মানে ঠেলতেছে। আপনি দেখেন জামাতের যেই সমাবেশগুলি দেখেন, জামাত আমি বলবো না যে একদম চরম উগ্র একটা সাম্প্রদায়িক অবস্থান নিয়ে তারা রাজনীতিটা করতেছে, কিন্তু তাদের অধীনে যেই সমস্ত দল কয়েকটা আছে, তাদের বক্তব্যের মধ্যে আছে শুধু ইসলামী বাংলাদেশ গঠন করা, ইসলামী বিপ্লব, শরিয়া আইন চালু করা। এই কথাগুলি যখন বলে তখন কৃষ্ণ নন্দীর মতন ওই সাতক্ষীরার না খুলনার ডুমুরিয়া আসনের এই অংশগ্রহণটাই তো হয়ে যায়। বরং এটা আমার কাছে ভালো লাগছিল যে জামাত নামটা থাকলেও এটা মানে বিভিন্ন সম্প্রদায়ের লোকজন যদি আসতো, একটা গণতান্ত্রিক কালচার, জামাতও মনে করতেছে যে গণতন্ত্র ছাড়া আসলে উপায় নেই। কিন্তু তার সাথে কি বাকি যারা আছে তাদের যে উগ্রতা, সেই উগ্রতাটাকে ঠেকাচ্ছে? আমরা কি একটাতেও দেখছি যে জামাতের নেতাকর্মীরা খুব সক্রিয়ভাবে প্রতিরোধ করতেছে? না, সেরকম দেখি না তো। বরং তারা নেপথ্যে সাপোর্ট দিচ্ছে কিনা যথেষ্ট সন্দেহ হচ্ছে। আপনাকে বলে রাখলাম, এই যে নির্বাচনের একটা তো মানে মোটামুটি দোরগোড়ায় চলে আসছে, হ্যাঁ, ঘন্টা বাজতে শুরু করছে। এই নির্বাচনে দেখবেন, এই নির্বাচনেই একদম বিভাজনটা পরিষ্কার হয়ে যাবে। এখানে স্বাধীনতার পক্ষে এবং বিপক্ষের এই শক্তির দুইটা মুখোমুখি। মানে তাহলে কি ভিন্ন কোনো ন্যারেটিভ এস্টাবলিশ করার চেষ্টা চলছে না? চেষ্টা মানে যারা এই পরিবর্তনটাকে নিজের স্বার্থে উগ্রবাদিতা, মৌলবাদিতা প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, এখন বাধ্য হয়ে গণতান্ত্রিক শক্তিকে এখন ঐক্যবদ্ধ হয়ে তাদের বিপক্ষে দাঁড়াইতে হচ্ছে। তাহলে আপনার দীর্ঘ সাংবাদিকতার অভিজ্ঞতার আলোকে যদি প্রশ্ন করি, বাংলাদেশে আসলে গণতন্ত্রপন্থী বা গণতন্ত্রকামী শক্তি হিসেবে আপনি কাদেরকে মনে করেন? এই মুহূর্তে তো আমি বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক, বিএনপি একটি মাত্র দল দিয়ে তো একটি নির্বাচন হবে না। কেন, সিপিবি আছে, বাসদ আছে, তারপরে আরো গণতন্ত্র মঞ্চের অনেকগুলি নাগরিক ঐক্য আছে, অনেকগুলি দল আছে। বরং এই সংখ্যাটাই বেশি। আপনি মানে 12 দলীয় জোট, গণতন্ত্র মঞ্চ, বিএনপি মিলায় অনেকগুলি। আর তার বিপরীতে আছে উগ্রপন্থার কিছু ইয়ে। তারপরও আমি পুরোপুরি বলবো না যে জামাতকে এখনো আমি ওই মানে ক্যাটাগরিতে ফেলতে চাই না। যদি জামাত ওই দিকে ধাবিত হয় তাহলে এটা গণতন্ত্রের জন্য অশনি সংকেত
সংকেত এবং এটা বিভাজনটা কিন্তু চরম আকার ধারণ করবে। যেইটা আগে আওয়ামী লীগ চালু করছিল স্বাধীন মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষ শক্তি বলে একটা বিপক্ষ শক্তিকে আমি মানে একদম অগণতান্ত্রিকভাবে স্বৈরতান্ত্রিকভাবে আমি নিশ্চিহ্ন করার যেই প্রবণতাটা এখন কিন্তু আরেকটা লড়াইয়ের একটা ভিন্ন অধ্যায় আমি দেখতে পাচ্ছি। তার মানে কি ৭১কে ২৪ দিয়ে ঢেকে দেওয়ার একটা চেষ্টা চলছে? অবশ্যই সেই চেষ্টাটা যখন কি সংস্কার নিয়ে আলোচনা হয়েছে তখন থেকেই দেখা যাচ্ছে যে সংবিধান মানি না, ৭২-এর সংবিধান উড়িয়ে দাও, ছিঁড়ে ফেলো, এই প্রবণতাগুলো তো কথার মধ্য দিয়েই কিন্তু আসলে আস্তে আস্তে বিভাজনটা শুরু হয়েছে। এবং আপনি দেখেন এখন কথায় কথায় যে মব কালচারটা শুরু হয়েছে, আজকে দুর্ভাগ্যজনকভাবে ব্যারিস্টার ফুয়াদ তিনি নিজে কিন্তু আজকে সেই মবের মধ্যে পড়ে গেল। এটা দুঃখজনক। কিন্তু যখন নাকি দেশব্যাপী মব হচ্ছে তখন বলা হচ্ছে যে না, এটা হচ্ছে শক্তি, এটা হচ্ছে চাপ প্রয়োগ করা। এখন এই চাপ প্রয়োগটা এটা যে আসলে মব, এটা কিন্তু এখন যারা ওই সময়টা সাপোর্ট করছে তারা কিন্তু বুঝতে পারছে আস্তে আস্তে বিপদটা। ধন্যবাদ দীপু ভাই। আপনার কাছ থেকে শুনবো আবারও মাহবুব কামাল ভাই। দীপু ভাইয়ের আলোচনার রেশ ধরে আমি একটু মানে সামগ্রিক আলোচনা শুনতে চাই আপনার কাছ থেকে। না, দীপু ভাইয়ের একটা শব্দ আমাকে স্ট্রাইক করলো, এটা একটু বলে নিই তারপরে। সেটা হচ্ছে ধর্মান্ধতা। ধর্মান্ধতার ইংরেজি হচ্ছে ফ্যানাটিসিজম। হ্যাঁ, তো ফ্রম ফ্যানাটিসিজম টু বারবারিজম জাস্ট ওয়ান স্টেপ। ধর্মান্ধতা থেকে বর্বরতায় যেতে একটা মাত্র স্টেপ, জাস্ট এক স্টেপ ফেলবেন, বর্বরতায় চলে যাবে। আমরা কি টেন্ডারে তাহলে? হ্যাঁ, আমরা কি একেবারে টেন্ডারে? হ্যাঁ, একেবারে ওই তো বল ওয়ান স্টেপ, মানে ধর্মান্ধতা থেকে বর্বরতা ওয়ান স্টেপ অ্যাহেড। এক স্টেপ দিলেই আপনি বর্বরতায় চলে যাবেন। আমরা তো চাইছি গণতন্ত্রে, এক স্টেপ পরে গণতন্ত্রে ফিরবো। শুনেন, দেখেন, প্রথমে আমি আমাদের চিন্তা পদ্ধতি নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, মানে তা না হলে কিন্তু হবে না। এগুলো তো সব চিন্তা পদ্ধতির খেলা, তাই না? আমি একটু মাইক্রো লেভেলে যাই, মানে মানে এটার কি বলে, সামগ্রিকভাবে মাইক্রোতে পরে আসে, আগে ম্যাক্রো লেভেলে যাই। সেটা হচ্ছে, দেখেন, আমরা কি দেখছি এতদিন, যে এয়ার পলিউশন, বায়ু দূষণ, ওয়াটার পলিউশন, পানি দূষণ, এনভায়রনমেন্টাল পলিউশন, পরিবেশ দূষণ, এখন শুরু হয়েছে হিউম্যান পলিউশন, মানব দূষণ চলতেছে কিন্তু। এবং এই যে হিউম্যান পলিউশনের প্রক্রিয়াটা, এইটা কোথায় গিয়ে আমাদের নিয়ে যাবে দেশটাকে, সেইটা মানে আই এম অ্যাফ্রেইড। যেমন ধরেন আপনার ভাইরাল সিদ্দিক, সে কিন্তু আগে এরকম ছিল না, ঠিক আছে? এই হিউম্যান পলিউশনের প্রক্রিয়ার মধ্যে পড়ে সে ভাইরাল সিদ্দিক হয়ে গেছে। এরকম ভাইরাল ক্যারেক্টার কিন্তু অনেকগুলো আছে। হ্যাঁ, এবং দেখেন দূষণ প্রক্রিয়া এইভাবে চলতেছে। আমার তো মনে হয় যে একটা পর্যায়ে গিয়ে মানে মোর দেন 50% পপুলেশন মানে উইল বি মানে পলিউটেড, কন্টামিনেটেড, দূষিত হয়ে পড়বে। মানে এটা কি চিন্তার জগতে? চিন্তার জগতে। এবং চিন্তা থেকেই তো কর্ম আসে। আগে তো আপনার চিন্তাটা, তাই না? খুব বাজে এক অবস্থায় চলে যাচ্ছি আমরা। দেখেন, আমি একটু বলি, আগের যে ৩-৪টা কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল না, তারা কি করছে যে ৩ মাসের মধ্যে একটা নির্বাচন দিয়ে তারা চলে গেছে।